স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছি হুমায়ুন কবির। অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আলোচনা করব টেন্স নিয়ে। আপনারা হয়তো অনেকেই বলবেন টেন্স নিয়ে আবার আলোচনা করার কি আছে। টেন্স নিয়ে আলোচনার আবেদনটা এখানে রাখে যে প্রত্যেক বছর টেন্স থেকে অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ জবের প্রশ্ন করা হয়, আর আমরা প্রত্যেক বছরই এখানে বীর দর্পে ভুল করে আসি। সেজন্য আমরা গতানুগতিক ওয়ের যে টেন্স কাকে বলে, কত প্রকার, কি সংজ্ঞা বা উদাহরণ, সেগুলোর ভাবে না যে আমরা এখানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর অ্যানালিসিসের ভিত্তিতে আমরা এই আলোচনাটি সাজিয়েছি। সুতরাং এই আলোচনাটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। আরেকটা কথা বলে রাখি প্রথমেই, সেটা হচ্ছে আলোচনাটা একটু দীর্ঘ হবে, কারণ সবগুলো রুল আমি এখানে আলোচনা করব, পরবর্তীতে এক্সারসাইজের ভিডিওগুলো পরে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি এটি কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আমি এই বইটা থেকে সহযোগিতা নিয়েছি। বইটা হচ্ছে প্রফেসর প্রকাশনীর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। এই বইয়ের আলোচনাটা আমার কাছে ভালো লেগেছে। আমি বিভিন্ন বই পুস্তক দেখার চেষ্টা করি, যেখান থেকে যেটা ভালো মনে হয় সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালে অনির্দিষ্টভাবে যেসব কাজ সাধারণত হয় বা হয়ে থাকে, অভ্যাসগতভাবে হয় এবং প্রাকৃতিক নিয়ম অনুসারে অর্থাৎ চিরন্তন সত্য হিসেবে হয়, সেসব কাজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হয়। লক্ষণীয় যে বলার সময় এসব কাজ ঘটে না, অর্থাৎ নির্দিষ্ট সময়ের সাথে এরা সম্পৃক্ত নয়। তাই কেউ কেউ এই টেন্সকে টাইমলেস টেন্সও বলে থাকে। অর্থাৎ বর্তমান সময়ে সাধারণত অনির্দিষ্টভাবে যে সমস্ত কাজগুলি ঘটে থাকে, যেমন ধরুন আমরা সাধারণ কথাবার্তা বলি, কাজকর্ম করি বা অভ্যাসগত কোনো কাজ অথবা চিরন্তন সত্য কোনো ঘটনা যদি হয়, তাহলে সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় ফেলি। যেমন ধরুন রবীন্দ্রনাথ স্টোরি ওফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিংস। তাহলে রবীন্দ্রনাথের স্টোরিজগুলোর মাঝে মাঝে দেখা যায় এখানে ওফেন একটি শব্দ আছে, এই শব্দটিও আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট উল্লেখ করে, কারণ প্রায়ই, তাহলে রবীন্দ্রনাথের স্টোরিগুলো প্রায়ই দেখা যায় যে সারপ্রাইজ এন্ডিং থাকে, অর্থাৎ সেগুলো হঠাৎ করে শেষ হয়ে যায়, আপনি আগে থেকেই চিন্তা করতে পারেন না যে এরকম হবে। তাহলে এখানে সাবজেক্টটি হচ্ছে রবীন্দ্রনাথ স্টোরিজ, তাহলে স্টোরিজ এখানে প্লোরাল ফর্মে আছে, সুতরাং এখানে আমাদের ভার্বটা লাগবে হচ্ছে হ্যাভ। পরেরটা দেখা যাক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে, এখনও শেষ হয়নি, এরূপ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। বলার সময় কাজটি ঘটতে পারে অথবা বলার সময় নাও ঘটতে পারে, কাজটি চলমান, এখনও শেষ হয়নি এমন বোঝায়। যেমন দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। তাহলে দ্য বেবি এখানে হবে ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে, কারণ বিকজ ইট ইজ হাংরি না, কারণ সে এখন ক্ষুধার্ত। পরের উদাহরণটি দেখুন, এই প্রশ্নটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে 2009-10 সালে এসেছিল। সেটা বলছে ডোন্ট মেক নয়েজ ওয়াইল ইয়োর ফাদার ড্যাশ স্লিপিং। তাহলে এখানে হবে ওয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং। তাহলে ডোন্ট মেক নয়েজ, শব্দ করো না, ওয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার বাবা ঘুমাচ্ছেন। পরেরটা দেখুন, দ্য নন কন্টিনিউয়াস ভার্বস, অর্থাৎ যেগুলো কন্টিনিউয়াস ফর্মে যে ভার্বগুলো হয় না সেগুলো কি কি। কিছু কিছু ভার্ব আছে যারা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। এদের মধ্যে কমন ভার্বগুলো হচ্ছে বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর হ্যাভ মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর লাইক, লাভ, হেট, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, বিলং, সি, হিয়ার, ওয়ান্ট, উইশ, অর্থাৎ এই ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না। এছাড়াও রয়েছে লিঙ্কিং ভার্ব, যেমন সিম, লুক, টেস্ট, অ্যাপিয়ার, ফিল, স্মেল ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, তবে অবস্থান বা কনটেক্সট অনুসারে এসব ভার্ব কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যা বলছে সেটা হচ্ছে এগুলোর কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, সাধারণত এগুলোর কোনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, তবে এগুলোর অর্থে নয়, অন্য অর্থে এগুলো কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হতে পারে। যেমন ডক্টর আলী ইজ বিজি, হি সিইং আ পেশেন্ট রাইট নাও। তাহলে এখানে সিইং মানে পেশেন্টকে দেখছে মানে হলো যে তার দিকে তাকিয়ে আছে, সেটা কিন্তু বোঝাচ্ছে না, মানে তিনি তার ট্রিটমেন্ট করছেন। সিইং মানে তার সাথে কথা বলছেন, তার রোগ নিয়ে তিনি কথা বলছেন, তার মানে হি ইজ মিটিং অ্যাকচুয়ালি, তার মানে এখানে হলো মিট অর্থে বসেছে, অর্থাৎ সি এর অর্থেই বসে নাই, মানে পেশেন্টের দিকে তাকিয়ে আছে সেটা বোঝাচ্ছে না, বরং এখানে বোঝাচ্ছে তিনি তাকে
তার সাথে আলোচনা করে তার রোগ সম্পর্কে জানার চেষ্টা করছেন। সুতরাং এখানে সি এর অর্থ নয়, অন্য অর্থে হয়েছে। তবে স্পোকেন ইংলিশে কিন্তু এই নিয়মকানুনগুলো অনেক সময় ভায়োলেট করা হয়। আমরা যেহেতু পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, স্পোকেনের কথায় যাব না। যেমন ম্যাকডোনাল্ডের একটি স্লোগান হচ্ছে আই এম লাভিং ইট, তাহলে এখানে লাভিং কিন্তু আপনার পছন্দ করা অর্থে ব্যবহৃত হচ্ছে। সুতরাং স্পোকেন ইংলিশ অনেক সময় এই রুলগুলিকে ভায়োলেট করে, সেগুলো পরীক্ষার মধ্যে কিন্তু আপনারা স্পোকেনের কোনো রুল বলবেন না, কারণ স্পোকেনটা হচ্ছে ক্যাজুয়াল, তারপরে এটা হচ্ছে ফর্মাল না, আর পরীক্ষাগুলো সবসময় কিন্তু ফর্মাল হয়ে থাকে। সে ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে বা দৃষ্টি রাখতে হবে। পরের নিয়মটা দেখুন, যেসব ভার্ব কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে চায় তাহলে তাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে বা ব্যবহৃত হবে। যেমন ধরুন, সে এখন আমাকে বিশ্বাস করছে বা করিতেছে, তাহলে এখানে ইনকারেক্ট হবে হি ইজ বিলিভিং মি নাও, এটার কারেক্ট হবে হি বিলিভস মি নাও। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, যেমন লাভ, হেট, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, এগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, যদি আমরা এগুলোকে কন্টিনিউয়াসে ব্যবহার করতে চাই তাহলে এগুলোকে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রকাশ করতে হবে। যেমন আমি একটি পাখি দেখছি, এটার ইংরেজি করতে হবে আই সি আ বার্ড। আই এম সিইং আ বার্ড, এভাবে করে বললে হবে না। অর্থাৎ যেগুলো কন্টিনিউয়াস হতে চায় কিন্তু এগুলোর ভার্বগুলো কন্টিনিউয়াস অ্যালাউ করে না, সেগুলোকে অবশ্যই আপনাদেরকে ইনডেফিনিটে ব্যবহার করতে হবে। পরেরটা দেখুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে সংঘটিত কোনো কাজের বর্তমান প্রাসঙ্গিকতাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই টেন্স দুই অর্থে ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে কোনো কাজ অতীতে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বা প্রাসঙ্গিকতা এখনও বিদ্যমান। যেমন ধরুন, উদাহরণটা দেখা যাক, জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট হি সেস হি উইল সি ইউ ওয়েন হি ইজ ফিনিশড। মানে জাস্ট নাও এইমাত্র হি ড্যাশ হিজ ডিনার, তিনি তার ডিনারটা কমপ্লিট করেছেন। তাহলে এখানে তিনি তার কমপ্লিট করেছেন মানে তার ডিনারটা কমপ্লিট, কিন্তু এটা মাত্রই হয়েছে, তার মানে প্রাসঙ্গিকতাটা এখনও আছে, তার ফলাফলটা এখনও বিদ্যমান। সুতরাং এখানে হবে হ্যাজ হ্যাড, অর্থাৎ এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্বের হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হয়, আর এই হ্যাডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মানে এই হ্যাভ মানে হচ্ছে খাওয়া, মানে হ্যাভ মানে খাওয়া এখানে, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার, মানে এইমাত্র তিনি তার খাবারটা খেয়েছেন। বাট হি সেজ, কিন্তু তিনি বলেন হি উইল সি ইউ, তিনি দেখা করবেন ওয়েন হি ইজ ফিনিশড, মানে হয়তো তার খাবারটা শেষ হয়ে গেছে কিন্তু এখনও তিনি কথা বলার মুডে নাই, একটু পরে রেস্ট নিয়ে তিনি কথা বলবেন। সুতরাং এখানে কাজটা শেষ কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান আছে, এই অর্থে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আরেকটা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এই একই কাজটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হয়, সেটা আমরা পরে দেখব। যেমন এখানে দেখুন, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মানডে, অর্থাৎ এখানে আমি মানডে থেকে আছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হয়েছে। কিন্তু এখানে যদি আমাদের একটি ভার্ব থাকতো, যেমন ধরুন আই হ্যাভ বিন স্টেইং হিয়ার সিন্স মানডে, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যেত। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের দুটো ব্যবহার দেখলাম। একটা হচ্ছে একটি কাজ ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসেবে ধরব। আরেকটা হচ্ছে অতীতে শুরু হয়েছিল বর্তমান সময়েও চলছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টের আওতায় ধরি। যদিও এই দ্বিতীয় কাজটা এক্স্যাক্টলি এই কাজটাকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবেও দেখব, সেই আলোচনাটাতে আমরা পরে আসব। তবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য থাকবে হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে অবশ্যই কন্টিনিউয়াস করা যায় এরকম একটি ভার্ব থাকবে, আর প্রেজেন্ট পারফেক্টে অনেক সময় এই ভার্বটা থাকবে না। পরের নিয়মটা দেখুন, প্রেজেন্ট পারফেক্টে সুস্পষ্ট অতীত জ্ঞাপক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ইত্যাদি উল্লেখ থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট হবে। যেমন এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে আর বলছে হলো বাংলায়, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। গতকাল তোমার চিঠি পেয়েছি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু আবার গতকাল আছে, গতকালটা হলো পাস্ট ইনডেফিনিট। সুতরাং যেহেতু গতকাল আছে আমাদেরকে এখানে পাস্ট ইনডেফিনিটই করতে হবে। আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে এটা হবে। এখানে যদিও পেয়েছি এই শব্দটা দিয়ে প্রেজেন্ট পারফেক্ট হওয়ার আবেদন রাখে, কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে করলে হবে না, কারণ এখানে স্পষ্ট একটি শব্দ আছে গতকাল, তার মানে এটা হলো এটা পাস্ট ইনডেফিনিটেই হবে, প্রেজেন্ট পারফেক্টে হবে না। সুতরাং উত্তরটা হবে আই রিসিভড
your letter yesterday। এবারে চলুন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতে চলতে পারে এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে এই অপশনটাকে নিতে পারি, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, অর্থাৎ 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ 3 দিন আগে থেকে শুরু হয়েছে, এখনও চলছে এবং ভবিষ্যতে আরও 2-1 দিন চলার সম্ভাবনা রয়েছে, এরকমটা বোঝায়। অর্থাৎ অতীতে শুরু হয়েছে, এখন চলছে এবং ভবিষ্যতে চলার সম্ভাবনা রয়েছে। আরেকটি আছে, সেটা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে আসছিল তবে সম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন ইউ লুক টায়ার্ড, তোমাকে টায়ার্ড মনে হচ্ছে। হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ভেরি হার্ড, তুমি কি খুব পরিশ্রম করছো? তার মানে অতীতে শুরু হয়ে এখন হয়তো শেষ হয়েছে, এরকমটা বোঝায়। আমরা এখান থেকে যদি বাছাই করি তাহলে আমরা এখান থেকে এটা নিতে পারি, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর লাস্ট 3 days, অর্থাৎ সে গত 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। পরটা দেখুন, যেসব ভার্ব কন্টিনিউয়াস হয় না সেসব ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে চায় তাহলে তাদেরকে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে হবে। এরকমটা আমরা আগেও দেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হতে চায় কিন্তু সেই ভার্বগুলো তাদেরকে অ্যালাউ করে না। যেমন সি, লাভ, হেট, এগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি না। সেগুলো যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে হয়ে গিয়েছিল, এখানেও তাই। সেগুলো যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে চায় কিন্তু সেই ভার্বগুলো তাদেরকে অ্যালাউ করে না, তখন সেগুলোকে আমাদের প্রেজেন্ট পারফেক্টেই ব্যবহার করতে হবে। চলুন উদাহরণ দেখি। মাই ব্রাদার ড্যাশ অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 years, অর্থাৎ আমার ভাই ইউনিভার্সিটিতে 2 বছর যাবৎ আছে। তাহলে এই অর্থে যদি আমরা বুঝাতে চাই তাহলে এটা হবে হ্যাজ বিন। মাই ব্রাদার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হবে হ্যাজ, আর থাকা এই অর্থে হলো এখানে বিন। তার মানে মাই ব্রাদার হ্যাজ বিন অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 years, অর্থাৎ গত 2 বছর যাবৎ আমার ভাই এখানে আছে। এখন এরকম যদি হতো যে আমার ভাই এখানে পড়াশোনা করছে তাহলে কিন্তু আমরা বলতাম মাই ব্রাদার হ্যাজ বিন স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 years। কিন্তু এখানে থাকা বা আছে এই অর্থে যদি আমরা এখানে বি বসাই তাহলে সেটার কিন্তু দৃশ্যত কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য, অর্থাৎ কন্টিনিউয়াস তার কোনো ভার্ব নাই, সুতরাং এখানে আমাদেরকে হ্যাজ বিন বলতে হচ্ছে। তাহলে বিষয়টা দাঁড়ালো, যে সমস্ত ভার্বগুলো কন্টিনিউয়াস হওয়ার আবেদন রাখে, কন্টিনিউয়াস হতে চায় কিন্তু তার ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্মটা অ্যালাউ করে না, সেই সমস্ত ভার্বগুলোকে আমাদের হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে চায় কিন্তু হতে পারছে না, তখন তাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে চায় কিন্তু হতে পারছে না, তখন তাদেরকে প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স, অতীতে নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ সংগঠিত হয়েছিল এরূপ বোঝাতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন ধরুন হি ড্যাশ হিয়ার ইয়েস্টারডে, তার মানে এখানে ইয়েস্টারডে শব্দটি যেহেতু আছে তাহলে এটা স্পষ্টতই পাস্ট ইনডেফিনিট হবে। তার মানে এখানে হবে হি, এখানে হবে খেইম, তাহলে হি খেইম হিয়ার ইয়েস্টারডে, সে বা তিনি গতকালকে এখানে এসেছিলেন। পাস্ট কন্টিনিউয়াসটা দেখুন, অতীতে কোনো কাজ চলছিল, শেষ হয়নি, এরূপ বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমনিভাবে অতীতে দুটি সমসাময়িক কাজ ওয়েন এবং ওয়াইল দ্বারা যুক্ত হয়, ওয়েন এবং ওয়াইল যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস হয়, অপরটি পাস্ট ইনডেফিনিট হয়। উল্লেখ্য, ওয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে বা ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে এই নিয়ম প্রযোজ্য, কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট না এসে সরাসরি ভার্ব এলে এর সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ওয়াইল ওকিং ইন দ্য গার্ডেন হি ব্রক হিজ লেগ। তাহলে এখানে যেটা বলছে সেটা হচ্ছে অতীতে যদি একটি কাজ চলছিল এরকম বোঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আর ওয়েন এবং ওয়াইল যুক্ত যদি কোনো ক্লজ থাকে তাহলে তারপরে পাস্ট কন্টিনিউয়াস হবে। তবে আরেকটি কথা আছে, সেটা হলো ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলেই কেবল পাস্ট কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন ধরুন মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ড্যাশ টিভি, তাহলে এখানে হবে ওয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি। খেয়াল করুন এখানে আছে ওয়াইল, তার আগে পাস্ট ইনডেফিনিট আছে মাই আঙ্কেল অ্যারাইভড, তার মানে পাস্ট ইনডেফিনিট, এরপরে আছে হলো ওয়াইল, ওয়াইল থাকার কারণে এরপরে আছে সাবজেক্ট, তার মানে পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ ওয়াচিং। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতে দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে যেটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট এবং যে অন্যটি পাস্ট ইনডেফিনিট হয়। সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্য অংশে হয় পাস্ট ইনডেফিনিট।
অর্থাৎ অতীতকালে যদি দুটি ঘটনা ঘটে, যে কাজটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এক্ষেত্রে সাধারণত দুটি শব্দ থাকে, বিফোর এবং আফটার। বিফোর মানে পূর্বে, বিফোরের ঠিক পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটার মানে পরে, আফটারের ঠিক পরেই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা নিয়ে আমি আলাদা করেই একটু কথা বলবো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে পাস্ট পারফেক্ট নিয়ে যদি কোনো ঝামেলা থাকে সেটা একটু দেখে নেবেন। চলুন উদাহরণ দেখি। এখানে বলছে মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। তাহলে এখানে আছে আই কেম, এটা হলো পাস্ট ইনডেফিনিট, আর এখানে বিফোর শব্দটা আছে, এই বিফোরের আগে, তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট হবে। তার মানে এখানে হবে মাই ফ্রেন্ড হ্যাড লেফট, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গিয়েছিল বিফোর আই কেম, মানে আমার বন্ধু চলে গিয়েছিল বিফোর আই কেম, অর্থাৎ আমি আসার আগে বন্ধু চলে গিয়েছিল। তার মানে বিফোর শব্দটা আছে, তার আগেই হবে পাস্ট পারফেক্ট, আর পরে হবে পাস্ট ইনডেফিনিট। পরের এক্সাম্পলটা দেখুন, প্রদীপ ওয়েন্ট টু বেড আফটার হি ড্যাশ হিজ লেসন। তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সুতরাং এখানে হবে হ্যাড লার্নড, এটা হবে। তার মানে হ্যাড লার্নড হবে। হলো কি, প্রদীপ ওয়েন্ট টু বেড, প্রদীপ শুতে গিয়েছিল বা ঘুমিয়ে পড়েছিল বা ঘুমাতে গিয়েছিল আফটার হি হ্যাড লার্নড হিজ লেসন, অর্থাৎ তার লেসন শেষ করার পরে সে ঘুমাতে গিয়েছিল। এই প্রশ্নটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এবারে চলুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলাপ করি। অতীতে দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল, এরূপ বোঝাতে চলমান কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, অন্যটি পাস্ট ইনডেফিনিট হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার খুবই সীমিত, অর্থাৎ অতীতকালে আবার দুটো ঘটনা ঘটেছিল, একটি কাজ যেটি আগে ঘটেছিল সেই কাজটা আবার চলছিল, শুধু ঘটেই ছিল তা নয়, কিছু সময় ধরে চলছিল, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। যেমন হাকিম ড্যাশ ফর আ নিউ রুমমেট বিফোর হি ফাইনালি সাকসিডেড, অর্থাৎ সে ফাইনালি সাকসিডেড অর্থাৎ সফল হওয়ার আগে সে কি করছিল, তার মানে হ্যাড বিন লুকিং, অর্থাৎ হাকিম হ্যাড বিন লুকিং, হাকিম খুঁজছিল, এটা কাজটা চলছিল। তারপরে ফর আ রুমমেট, অর্থাৎ সে রুমমেট খুঁজছিল, তাহলে তার রুমমেট খোঁজার কাজটা কিছু সময় ধরে চলছিল। বিফোর হি ফাইনালি সাকসিডেড, অর্থাৎ সে ফাইনালি সফল হওয়ার আগে এই কাজটা চলছিল। তাহলে এখানে অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে রুমমেট খোঁজার কাজ, আরেকটা হলো সফল হওয়ার কাজ, মানে রুমমেট ফাইনালি পাওয়ার কাজ। তাহলে রুমমেট খোঁজার কাজ এটা কিন্তু কিছু সময় ধরে চলছিল বা কিছু দিন ধরে চলছিল, ফাইনালি সে সফল হয়েছিল। তাহলে যে কাজটা কন্টিনিউ করবে কিছু সময় ধরে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। এবার চলুন আলোচনা করা যাক ফিউচার ইনডেফিনিট নিয়ে। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এর বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ জ্ঞাপক শব্দ যেমন টুমরো, নেক্সট ইত্যাদি থাকতে পারে। উল্লেখ্য, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত বাক্যে একই সাথে দুটি ফিউচার ইনডেফিনিট হয় না, অর্থাৎ দুটো ভবিষ্যৎ কর্ম সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলে কনজাংশন যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং পরের অংশে ফিউচার ইনডেফিনিট হয়। মানে বলছে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত অংশ থাকে তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট না হয়ে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। যেমন ধরুন, যখন বৃষ্টি থামবে আমি বাড়ি যাব, ইংলিশ কি হবে? ওয়েন দ্য রেইন উইল স্টপ আই উইল গো হোম। না, এভাবে করে হবে না। অর্থাৎ দুটাই ফিউচারে যদি করতে চান তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত যেটা সেটাকে আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে। তাহলে হবে ওয়েন রেইন স্টপস, যেহেতু ওয়েন আছে ওয়েনের পরে হবে রেইন স্টপস আই উইল গো হোম। কিন্তু বাংলা থেকে হুবাহু ইংলিশে ট্রান্সলেট করলে হয় এরকম, ওয়েন রেইন উইল স্টপ আই উইল গো হোম। ইংরেজিতে এটা হবে না, কি হবে? ওয়েন রেইন স্টপস আই উইল গো হোম। চলুন আরও এক্সাম্পল দেখি। আই উইল ফোন ইউ ওয়েন আই ড্যাশ দ্য নিউজ। তাহলে এখানে আছে ওয়েন, অর্থাৎ এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশনের পরে এই ক্লজটাতে আমাদেরকে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে হবে গেট। তাহলে ওয়েন আই গেট দ্য নিউজ। এই বইটিতে ফিউচার কন্টিনিউয়াস নিয়ে কোনো আলোচনা করা হয়নি, আমি এটা বলে দিচ্ছি। যখন ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝায় তখন আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। যেমন ধরুন, উইল বি টকিং অন এনভায়রনমেন্ট পলিউশন। ধরা যাক আমাদের প্রেজেন্টেশন আছে, আমরা কথা বলবো হলো এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে, তাহলে উইল বি টকিং
অন এনভায়রনমেন্ট পলিউশন। অথবা টিচার বলছেন যা আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ডে উইল বি টকিং অন প্রেপোজিশন। আগামী ক্লাসে আমরা প্রেপোজিশন নিয়ে কথা বলবো। যদিও বাংলা থেকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা হয়তো বলবো যে আগামী দিন কথা বলবো, উই উইল টক, কিন্তু ইংরেজরা কখনো এভাবে করে এটাকে বলে না। অর্থাৎ এক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স কখনো ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে উইল বি টকিং, উইল বি ডিলিং উইথ দিস, ওকে, উইল বি আস্কিং দেম কোয়েশ্চেন্স, ওকে, এরকম হয়। এবার চলুন ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করি। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট কাজ শেষ হয়ে থাকবে এরূপ বুঝাতে বা বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন ধরুন, বাই 2010 I dash for this firm 15 years। এটা কিন্তু অনেক আগের প্রশ্ন। এখানে প্রশ্নটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2001-2 সালে, যার জন্য 10টা কিন্তু ভবিষ্যৎ, আমাদের জন্য কিন্তু এটা পাস্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এই প্রশ্নের আলোকে করছি, মানে ভবিষ্যৎ ধরে করছি যে 2010 সালের মধ্যে এই কোম্পানিতে আমার কাজ করার অভিজ্ঞতা হয়ে যাবে 15 বছর। তার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ সম্পূর্ণ হবে, এই জন্য এটা ফিউচার পারফেক্টে হবে। তার মানে এখানে হবে উইল হ্যাভ ওয়ার্ক। তার মানে আই উইল হ্যাভ ওয়ার্ক ফর দিস ফার্ম, অর্থাৎ এই ফার্মটার জন্য 15 years, অর্থাৎ 15 বছর হয়ে যাবে এই কোম্পানিতে কাজ করা। আরেকটা হচ্ছে ভবিষ্যতে দুটি কাজের মধ্যে আগে শেষ হয়ে থাকবে এরূপ বুঝালে সম্পূর্ণ হয়ে যাওয়া কাজটি ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে এবং অন্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। যেমন ধরুন, উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কাম। তার মানে উই শ্যাল হ্যাভ ফিনিশড, এখানে শ্যাল হ্যাভ ফিনিশড হবে। তার মানে ভবিষ্যতে কাজটা হবে, দুটো কাজ হবে। একটা হচ্ছে উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটা শেষ করে ফেলবো। কি করব? বিফোর হি কামস, অর্থাৎ সে আসার আগে। অর্থাৎ ভবিষ্যতে দুটো কাজ হবে, একটি কাজ আরেকটি কাজের আগে ঘটবে। যে কাজটি আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। এখানে অবশ্য বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, তবে এটা ফিউচার ইনডিফিনিটও হতে পারে। এই বইটিতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়েও আলোচনা করা হয়নি, কারণ হচ্ছে বাস্তবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের তেমন কোনো ব্যবহার পাই না। আর আগেই বলেছি এখানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার আলোকেই এই আলোচনাটি সাজানো হয়েছে, ফলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আসলে কোনো প্রশ্নই আসে নাই বা তেমন কোনো প্রশ্ন হয়ই না, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। এবার চলুন আমরা একটু ভিন্ন ধরনের আলোচনায় আসি, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সেস, মানে টেন্সের যে সিকোয়েন্স, ধারাবাহিকতা, সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। এখানে বলছে একটি বাক্যে একাধিক টেন্স ব্যবহৃত হলে তাদের মধ্যে ধারাবাহিকতা বজায় রেখে যথাযথভাবে ব্যবহার করাই সিকোয়েন্স অফ টেন্সেস। যেমন চলুন আমরা উদাহরণ দেখি। এই উদাহরণটি দেখুন, বিফোর মাই ফাদার ড্যাশ আ হাউস অন দ্য প্লট, অর্থাৎ প্লটটিতে আমার বাবা বাড়ি বানানোর আগে প্যাডি ওয়াজ গ্রোন হিয়ার, এখানে প্যাডি উৎপন্ন হতো, মানে ধান উৎপন্ন হতো। তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনিট, প্যাসিভে আছে, সুতরাং এখানেও আমাদেরকে পাস্ট ইনডিফিনিটই ব্যবহার করতে হবে। তার মানে এখানে হবে কনস্ট্রাক্টেড। তার মানে বিফোর মাই ফাদার কনস্ট্রাক্টেড আ হাউস অন দ্য প্লট, অর্থাৎ এই প্লটে আমার বাবা বাড়ি বানানোর আগে এখানে ধান চাষ হতো। তার মানে এখানে দুইটাই হলো পাস্ট ইনডিফিনিট, তার মানে এটা হলো সিকোয়েন্স অফ টেন্স। আরেকটি উদাহরণ দেখুন, আই ড্যাশ টু হিজ হাউস ইয়েস্টারডে, তার মানে পাস্ট সিম্পল ইন্ডিকেট করছে, বাট কুড নট মিট হিম, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিটে আছে, তার মানে এটাও হলো পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে হবে আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে, তার বাড়িতে আমি গতদিন গিয়েছিলাম, কিন্তু কুড নট মিট হিম, কিন্তু তার সাথে আমি দেখা করতে পারিনি। পরেরটা দেখুন, প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব ন্যারেশনের নিয়ম অনুযায়ী সাধারণত করেসপন্ডিং পাস্ট টেন্স হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা এখানে দেওয়া হয়নি কারণ ওগুলোর ব্যবহার আসলে বাস্তবে নাই। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, উইল থাকলে উড ইত্যাদি। এবার চলুন আমরা উদাহরণ দেখি। দে আস্কড মি হোয়াট আই হ্যাভ টেকেন ফর ব্রেকফাস্ট, এখানে প্রশ্নটা করেছিল ফাইন্ড আউট দ্য এরর, অর্থাৎ ভুলটাকে বের করতে বলেছে ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ পরের সেন্টেন্সটাতে ভুল বের করো। তাহলে ভুলটা এখানে কি হয়েছে? ভুলটা এখানে হয়েছে হলো হ্যাভ টেকেন বলেছে প্রেজেন্ট পারফেক্ট, আর এখানে আছে হলো পাস্ট ইনডেফিনিট, তার মানে এইখানে হবে পাস্ট পারফেক্ট, সুতরাং এখানে হবে হ্যাড টেকেন, অর্থাৎ উত্তরটা হবে হলো হ্যাড টেকেন।
তার মানে এখানে আমাদের আছে হলো আস্ট পাস্ট ইনডেফিনিট, সুতরাং এখানে হবে পাস্ট পারফেক্ট। সুতরাং এখানে দেয়া আছে হলো হ্যাভ টেকেন, এটা ভুল, অনেকগুলো সুতরাং হয়ে গেল। পরেরটা দেখুন, এখানে দেয়া আছে হলো ইট সিমড দ্যাট, এখানে আমাদের পাস্ট ইনডেফিনিট দেয়া আছে, তার মানে এখানে দেয়া আছে হলো উইল দিয়ে, তার মানে হলো এখানে অতীতে ভবিষ্যৎ মানে ফিউচার ইন দ্য পাস্ট বুঝাবে, তার মানে উত্তরটা হবে দ্য ডে ইউড নেভার এন্ড। তার মানে ইট সিমড, এটা মনে হচ্ছে যেন দিনটা আর শেষ হবে না, মানে রোজা যখন মানুষের ধরে যায় তারা এই ধরনের চিন্তা করতে পারে। সুতরাং দ্য ডে উড নেভার এন্ড, অথবা যারা অনেক বিপদে আছে তাদেরও মনে হতে পারে যে এই দিনটা বোধহয় আর শেষ হবে না। তার মানে এখানে অতীতে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, মানে ফিউচার ইন দ্য পাস্ট বোঝানো হচ্ছে। সুতরাং এখানে উইলের পরিবর্তে উড ব্যবহৃত হবে। পরেরটা দেখুন, দুটি ভবিষ্যৎ ঘটনা কনজাংশন ওয়েন, বিফোর, আফটার, টিল, আনটিল দ্বারা যুক্ত হলে কনজাংশন যুক্ত অংশে প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং অপর অংশে ফিউচার ইনডেফিনিট হয়। তেমনিভাবে দুটি সমসাময়িক অতীত ঘটনা ওয়েন ওয়াইল দ্বারা যুক্ত হলে ওয়েন ওয়াইল যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস এবং অন্যটি পাস্ট ইনডেফিনিট হবে। অর্থাৎ দুটো ভবিষ্যৎ ঘটনা যদি ওয়েন এবং ওয়াইল দিয়ে প্রকাশ করতে চায় তাহলে ওয়েন অথবা ওয়াইলের অংশটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা আমরা আলাদাভাবে দেখে এসেছি। আবার ওয়েন ওয়াইল দিয়ে যদি পাস্ট বোঝাতে চায় তাহলে ওয়েন এবং ওয়াইলের পরের অংশটুকু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটাও আমরা আলাদাভাবে দেখে এসেছি। এখানে দুটোকে একসাথে করা হলো কারণ এই জিনিসটা একটু কনফিউজিং মনে হতে পারে। চলুন আমরা উদাহরণ দেখি। ওয়েন আই ড্যাশ মানি আই উইল বাই আ ডিকশনারি, তাহলে এখানে বলেছে আই উইল বাই, এটা যেহেতু ফিউচারে আছে তার মানে এটা প্রেজেন্ট হবে, তার মানে এখানে হবে গেট। পরের এক্সাম্পলটা দেখুন, দ্য লাইট ওয়েন্ট আউট ওয়াইল আই ড্যাশ, তার মানে এখানে আছে হলো ওয়াইল আর প্রথমটা আছে হলো পাস্ট ইনডেফিনিট, সুতরাং পরেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে এখানে হবে আই ওয়াজ রিডিং। অর্থাৎ লাইট ওয়েন্ট আউট মানে লাইট চলে গিয়েছিল, ওয়াইল আই ওয়াজ রিডিং, এটাই বলেছে আর কি। পরেরটা দেখুন, দুটি চিরন্তন সত্য বাক্য যখন ওয়েন দ্বারা যুক্ত হয় তখন উভয়টি প্রেজেন্ট ইনডেফিনিট হয়। ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, তার মানে এখানে হবে ফ্রিজেস। এটাকে অবশ্য জিরো কন্ডিশনাল বলা হয়, মানে একটা কাজ যখন হয় তখন আরেকটা কাজ অটোমেটিকলি ঘটে, এরকম যখন হয় তখন সেটাকে আমরা জিরো কন্ডিশনাল বলি। আর ইফের পরিবর্তে আমরা জিরো কন্ডিশনালে ওয়েন ব্যবহার করতে পারি। যেমন ধরুন, ওয়েন ইউ হিট আইস ইট মেল্টস, যখন আপনি বরফকে গরম করেন তখন এটা গলে, এটা সব সময়ই গলবে, একটা হলে আরেকটা অটোমেটিকলি যখন হয় তখন এই চিরন্তন সত্যের বেলায় আমরা দুটা অংশকেই প্রেজেন্টে ব্যবহার করি, তখন আর আরেকটা অংশকে ফিউচারে ব্যবহার করি না। তাহলে এই উদাহরণটা আরেকবার খেয়াল করুন, ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, তাহলে ওয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। তাহলে আমরা আগের রুলগুলোতে পড়েছিলাম সেটা হলো যে ওয়েনের পরে প্রেজেন্ট সিম্পল, তারপরেরটা হয় ফিউচার সিম্পল। তো এখানে যদি আপনি বলেন ইট উইল টার্ন ইনটু আইস তাহলে কিন্তু আবার হবে না, কারণ এটা কিন্তু চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা কখনোই ফিউচার ইনডেফিনিটে হবে না। এই রুলটা দিয়ে আসলে এটাই বোঝানো হচ্ছে। এবারে আমরা একটা অদ্ভুত এবং ডিফিকাল্ট একটা রুল পড়তে যাচ্ছি, এইটা আপনাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। চলুন প্রথমে আমরা রুলটা পড়ে নিই। The subjunctive mood, ask, advise, command, demand, insist, order, prefer, propose, recommend, request, require, suggest, urge ইত্যাদি ভার্বের পর অথবা necessary, important, imperative, mandatory, obligatory, required, propose, suggested ইত্যাদি শব্দগুলোর পর যদি দ্যাট ক্লজ আসে, কি আসে? দ্যাট ক্লজ আসে, তাহলে সেই দ্যাট ক্লজের ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে, যার সাথে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত হবে না। এমনকি মেইন ক্লজটি পাস্ট ইনডেফিনিটে থাকলেও দ্যাট ক্লজের সাথে ইডি, টি অথবা আইএনজি অথবা উড অথবা অন্য কোনো মডেল বসবে না। না বোধকের ক্ষেত্রে ডু নট, ডাজ নট, ডিড নট হবে না, শুধু ভার্বের পূর্বে নট বসবে। ভি ভার্ব আসলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে না, বরং সাবজেক্টের পর সরাসরি বি বসবে। উল্লেখ্য এই নিয়ম
ফর্মাল আমেরিকান ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য, তবে ব্রিটিশ ইংলিশে শুড প্লাস ভার্ব হবে। কি বুঝলেন? বুঝতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আমি একটু ভেঙে বলি। এখানে একগুচ্ছ শব্দ দেওয়া হয়েছে, শব্দগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বিসিএস বা অন্যান্য জায়গা থেকে প্রশ্ন করা হয়, কারণ এটা ডিফিকাল্ট, অনেকেই বুঝে না। সেই জন্য এই শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, যেমন আস, ডিমান্ড, রিকোয়ার, নেসেসারি ইত্যাদি। এই শব্দগুলোর পরে যদি আপনার আরেকটা ভার্ব আসে, মাঝখানে একটা দ্যাট ক্লজ হবে, দ্যাট থাকবে, এরপরে যদি আরেকটা ভার্ব আসে, সেই ভার্বটার শুধু বেস ফর্ম হবে। যেমন ধরুন, আই সাজেস্টেড দ্যাট ইউ ড্যাশ গো হোম রাইট নাও। তাহলে আপনি কি প্রত্যাশা করছেন? আই সাজেস্টেড হি শুড গো হোম রাইট নাও, অথবা ইউ শুড গো হোম রাইট নাও। ফর্মাল আমেরিকান ইংলিশে আপনি যদি শুড দেন তাহলে হবে না, শুধু বেস ফর্মটা বসাতে হবে। যেমন ধরুন, আই সাজেস্টেড হি গো হোম। এখন আপনি বলতে পারেন হি এর পরে তো অ্যাটলিস্ট গোজ হওয়ার কথা ছিল, হবে না। এটাই হচ্ছে এইটার ব্যতিক্রম একটা রুল, বা এটা আমরা এই জন্য এটাকে কনসেন্ট্রেট দিয়ে পড়ছি। আরও বলেছে যদি নট বসাতে হয় তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট কিছু বসাতে পারবেন না, শুধু নট বলবেন। আমি যদি বলি আই সাজেস্টেড হি নট গো হোম, তাহলে এখানে ডাজ নট, ডিড নট কিচ্ছু হবে না, শুধু নট হবে। যদি এখানে অক্সিলারি ভার্ব বসাতে হয়, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাতে হয়, তাহলে আপনি শুধুমাত্র বি বসাবেন। যেমন ধরুন, আই সাজেস্টেড হি বি পেশেন্ট, হি ওয়াজ, হি ওয়ার ইত্যাদি কিচ্ছু হবে না, হি বি পেশেন্ট, অর্থাৎ তার পেশেন্ট হওয়া উচিত। আই সাজেস্টেড, তাহলে এরপরে শুধু বি হবে। তাহলে কি শিখলাম? একগুচ্ছ শব্দ আছে, শব্দগুলো মুখস্থ করবেন। এই শব্দগুলোর পরে, দ্যাটের পরে যদি ভার্ব বসাতে হয় শুধু বেস ফর্ম হবে, যদি নট বসাতে হয় সরাসরি নট হবে, যদি অক্সিলারি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, আর বসাতে হয় শুধু বি বসাবেন, এখানে এম, ইজ, আর ইত্যাদি কিছু বসাতে পারবেন না। চলুন আমরা আরও এক্সাম্পল দেখি। দ্য টিচার সাজেস্টেড, তাহলে দেখুন এখানে সাজেস্টেড শব্দটা আছে, এরপরে আছে হলো দ্যাট হার স্টুডেন্টস, তাহলে এই স্টুডেন্টসের পরে আমাদেরকে সরাসরি ভার্ব বসাতে হবে। তাহলে রাইট আ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্সেস উইথ ইএসপি হতে পারে, তাহলে টু রাইট হবে না, তারপরে পাস্ট ফর্ম বলেছে হবে না, হ্যাড রিটেন হবে না, বি রিটেন, তাহলে স্টুডেন্টস বি রিটেন আ কম্পোজিশন হবে না, তাহলে হার স্টুডেন্টস, তার স্টুডেন্টরা রাইট, তার মানে উত্তরটা হবে 1 নম্বরটা। তার মানে এখানে বলেছে এটাই যে সাজেস্টেড মানে যে শব্দগুলো বললাম আগে, সেই শব্দগুলোর পরে আপনাকে কি করতে হবে? শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আরেকটা দেখুন, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, তার মানে এখানে হলো ইনসিস্টেড, অর্থাৎ এই ভার্বটা ওই তালিকার মধ্যে ছিল, তাহলে ইনসিস্টেড দ্যাট, এখানে দ্যাটটা আছে, এরপরে কি হবে? দ্য পেশেন্ট, পেশেন্ট কি করবে না অথবা কি করবে, তাহলে এখানে কি হতে পারে? হতে পারে যে টেক ইট ইজি ফর 3 months, অর্থাৎ সে এই মেডিসিনটা 3 মাস আরও খাবে, এটাই বোঝাচ্ছে। যদি এখানে নট বসাতে হতো তাহলে ডিরেক্টলি নট বসাতে হতো। অনেকক্ষণ বকবক করলাম, আশা করি এখান থেকে নতুন একটা জিনিস হলেও আপনারা শিখেছেন। আর যদি এমন হয় যে না এই সবগুলোই আপনাদের জানা ছিল তাহলে আপনারা অত্যন্ত ব্রিলিয়ান্ট। এক্ষেত্রে ডক্টর সলিমুল্লাহ খানের একটি কথা মনে পড়ে, তিনি বলেন যে ছাত্ররা আর শিক্ষকরা তাদের মধ্যে পার্থক্য হচ্ছে শিক্ষকরা হচ্ছেন সিনিয়র স্কলার আর ছাত্ররা হচ্ছে জুনিয়র স্কলার, অর্থাৎ শিক্ষক আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আর ছাত্ররা এখন পড়ছেন বা তারা পড়তে যাচ্ছেন, এই হচ্ছে পার্থক্য। সুতরাং এমন হতে পারে যে আমার এখান থেকে কিছু হলেও আপনারা নতুন শিখেছেন, আবার এমনও হতে পারে যেগুলো সবই আপনারা জানেন, কারণ আগেই বলেছি আপনারাও স্কলার, আমরা সিনিয়র স্কলার আপনারা জুনিয়র স্কলার, এই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, এখানে যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানান, আমি আবার আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ অনেকে আমাকে খোঁটা দেয়, স্যার আপনার চ্যানেলের এই অবস্থা কেন, আপনার চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা এত কম কেন, আপনার ভিউ এত কম কেন? আমি বলি যে ভাই পাবলিক দেখে না তো আমি কি করব। সুতরাং আপনারা যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন আর আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি একটু শেয়ার করেন তাহলে আমি একটু বাঁচি আর কি মানুষের খোঁচা থেকে।
তো যাই হোক, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ইংলিশ সেন্টারের সাথে থাকুন। আপনাদের আরও অনেক প্রশ্ন যেগুলো আপনারা আমাকে কমেন্টে পাঠিয়ে দিন। আমি ধীরে ধীরে আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই ধরে ধরে উত্তর করার চেষ্টা করব। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলে অনেক অনেক ভালো থাকুন।